আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন এটিএন নিউজ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার অঙ্ক কেয়ারের সৌজন্যে এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারিত আয়োজন স্বাস্থ্য যত্ন জানুন এবং সচেতন থাকুন। এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে সাথে রয়েছে আমি ডক্টর নাজওয়াজি নিধি। দর্শক, একসময় বলা হতো যার হয় ক্যান্সার নেই কোনো অ্যান্সার, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণ এবং সময়ের বিবর্তনের সাথে সাথে ক্যান্সারের অ্যান্সার এখন আমরা পেয়ে যাচ্ছি। আমাদের আশেপাশে যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হন, স্বাভাবিকভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি, চিন্তিত হয়ে পড়ি, কি করব, কোথায় যাব। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে চলেই আসে, বাংলাদেশে সঠিক যত্ন সঠিক চিকিৎসা পাবো তো? জি দর্শক, এই সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করব আজ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে। কথা বলবো বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন যথারীতি একজন বিশেষ অতিথি। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম স্যার, প্রাক্তন কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল, বাংলাদেশ আর্ম ফোর্সেস, সিনিয়র কনসালটেন্ট ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি স্যার, আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার আসলে বর্তমান অবস্থাটা এবং আমাদের ভবিষ্যতে আমরা কি করব, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, বিশ্বব্যাপী ক্যান্সারটা একটা মহামারী আকার ধারণ করেছে, দিন দিন ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তো আসলে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা এখন কেমন, কি হারে আপনারা পেশেন্ট পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবীব্যাপী ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। এটার বিভিন্ন কারণ আছে। যেমন বাংলাদেশেও প্রতি বছরই ক্যান্সারের সংখ্যা বা আক্রমণের সংখ্যা রোগী বেড়ে যাচ্ছে এবং আনুমানিক প্রতি বছর 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নতুন ক্যান্সার রোগী যুক্ত হচ্ছে প্রত্যেক বছর। আর বর্তমানে ক্যান্সার সর্বমোট রোগীর সংখ্যা বাংলাদেশে 15 থেকে 20 লক্ষ রোগীর ক্যান্সার নিয়ে বসবাস করছে, যারা বিভিন্ন রকম চিকিৎসার আওতায় আছেন। আর ক্যান্সারের যেহেতু প্রভাবটা বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং এটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে, তবে এটা শুধু বাংলাদেশে বাড়ছে না। তো আমরা এখান থেকে বলতে পারি যে শুধুমাত্র উন্নয়নশীল দেশেই যে ক্যান্সার বাড়ছে তা নয়, ক্যান্সার বিভিন্ন কারণগুলোর জন্য এটা বিভিন্ন উন্নত দেশ সহ পশ্চিমা দেশগুলোতেও ক্যান্সারের রেট বেড়ে যাচ্ছে। বাট যে কারণগুলো আছে সেগুলো যদি আমরা কিছু আলোচনা করতে চাই, অনেক কারণ আছে। আমরা প্রথমে কিছু সাধারণ কারণের কথা বলি, তারপর আমি আসি অর্গান স্পেসিফিক। আমরা যদি সাধারণ কারণগুলোর মধ্যে বলতে শুরু করি, তাহলে আমরা প্রথমেই বলবো যে আমাদের ওজন এবং খাদ্যাভ্যাস। ওভারওয়েট একটা বিরাট সমস্যা। তা আমি বলবো যে ওভারওয়েট বা ওবেসিটি এটা সমস্ত রোগের একটা কারখানা, তার মধ্যে ক্যান্সারও তার ব্যতিক্রম নয়। বিকজ ওবেসিটির কারণে অন্যান্য মেডিকেল অনেক রোগী হতে পারে। যেমন আমি যদি দুই একটা এক্সাম্পল দেই, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ডিফারেন্ট টাইপ অফ আর্থ্রাইটিস অ্যান্ড অল আদার মেটাবলিক ডিজিজ। কিন্তু ক্যান্সারও ওবেসিটির বেলায় এটা একটা রিস্ক ফ্যাক্টর। এবং খাদ্যাভ্যাসের বেলায় যদি আমরা বলি, তাহলে আমাদের যে বিশেষ করে খাদ্যের সাথে যদি আমরা এমন কিছু খাবার খাই যেটার মধ্যে ক্যান্সারোজেনিক কোনো সাবস্টেন্স থাকে, যেমন আমরা যদি কালার্ড ফুড খাই, কালার্ড জুস খাই, তারপরে ফ্রোজেন ফুড খাই এবং অ্যাডাল্টেড ফুড আমরা যদি গ্রহণ করি, সেইগুলোতে অ্যালকোহল এবং অন্যান্য ক্যান্সারোজেনিক এজেন্ট থাকে। তো সুতরাং এবং জাঙ্ক ফুড এইগুলোতেও বিভিন্ন রকম অস্বাভাবিক আইটেম থাকে যেগুলি ক্যান্সারোজেনিক বা ক্যান্সার তৈরি করতে পারে। তাছাড়া আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আরও আমরা বদভ্যাসের কথা কিছু বলি, যেমন যদিও আমাদের দেশে এটা কম, অ্যালকোহলিজম একটা বিরাট বড় ফ্যাক্টর ক্যান্সারের জন্য। অ্যালকোহলিজমের জন্য প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, সমস্ত জায়গায় ক্যান্সারের বৃদ্ধি মাত্রা বেড়ে যেতে পারে। তদ্রূপ স্মোকিং একটা এমন একটা ফ্যাক্টর যেটা সমস্ত ক্যান্সারের বেলায় প্রযোজ্য। যদিও আমরা বলি বিশেষ করে লাং কার্সিনোমা হয়, কিন্তু স্মোকিং ক্যান কজ অল টাইপস অফ ক্যান্সার। অ্যাট দ্য সেম টাইম আরও যদি আমরা বলি যে আমাদের যে সমস্ত একটা টোবাকো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। টোবাকো, অরাল টোবাকো বা যে ফর্মেই টোবাকো হোক, তা এটাও অন্যান্য বিভিন্ন রকম ক্যান্সার করতে পারে, কারণ হতে পারে। তবে
মুখ গহ্বরের ক্যান্সারের 100% ক্যান্সারই এই টোবাকোর জন্য দায়ী আমি বলবো। তাছাড়া অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে, যেমন আমরা যদি আমাদের বায়ুমণ্ডল দূষণ বলি, যেমন বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকম সাবস্টেন্স থাকে, বিভিন্ন কলকারখানার সাবস্টেন্স থাকে, যেমন রেডন একটা পার্টিকেল যেটা ক্যান্সারের জন্য দায়ী। রেডন সাধারণত পাওয়া যায় মাটিতে, পানিতে, পাথরে এবং বায়ুমণ্ডলেও। সুতরাং এই রেডন একটা ইম্পর্টেন্ট এইটা রেডন একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যেটা মূলত লাং ক্যান্সার থেকে শুরু অন্যান্য ক্যান্সারও করতে পারে। আর তাছাড়া অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে জেনেটিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর যদি দেখা গেল যে এক এক পরিবারে 4-5 জন লোকের ক্যান্সার হয় এবং সবার যে একই ক্যান্সার হয় তা কিন্তু নয়। আমাদের অনেক ফ্যামিলি আছে, দেখা গেল পরিবারের 8 জনের মধ্যে 5 জনই ক্যান্সার আক্রান্ত। তার মধ্যে দেখা গেল কারো একজনের লাং ক্যান্সার বা 2 জনের লাং ক্যান্সার, আরেকজনের কোলন ক্যান্সার, আরেকজনের ওভারিন ক্যান্সার, আরেকজনের ব্রেস্ট ক্যান্সার, এরকম। সুতরাং এটা একটা জটিল ফ্যাক্টর। তবে জেনেটিক ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফ্যামিলি ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং আর আমি যদি একটু ব্যাখ্যা করি যে আমি ওবেসিটির ব্যাপারে যেটা বলছিলাম, যেহেতু আমাদের সামনে রমজান মাস, আমি এটা একটু ব্যাখ্যা করব সায়েন্টিফিক্যালি অ্যাজ ওয়েল এজ স্পিরিচুয়ালি। আমি প্রথমেই বলেছি যে ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ওবেসিটি একটা ফ্যাক্টর এই জন্যে যে ওবেসিটি মানে যার শরীরে অতিরিক্ত খাবার গ্রহণ করার ফলে আনইউজ থেকে যায় এবং বিভিন্ন জায়গায় জমা হয়, বিশেষ করে আন্ডার দ্য স্কিন অ্যান্ড ডিফারেন্ট স্পেসেস জমা হয়। তো এই জমা হওয়াটা কিন্তু আমাদের শরীর কোনোভাবেই এটাকে আমরা কাম্য না বা গ্রহণ করতে পারি না। তো এটা আমি একটু বলতে চাই যে ওভারওয়েট বা যাদের শরীরে বেশি পরিমাণে যদি ক্যালোরি চলে যায় তাহলে ইমিউনিটি কিন্তু ফল করে। কীভাবে ফল করে? যা বডিতে যে ইমিউন সেলগুলো সারাক্ষণ কাজ করে, রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ইয়ার, সারা বছর যে কাজ করে, ইমিউন সেলগুলা সমস্ত রকম টক্সিক সাবস্টেন্স, ভাইরাস, ব্যাকটেরিয়া, অল আনটুয়ার্ডস এফেক্টগুলোকে এরা নালিফাই করে। কিন্তু যদি আমার ইমিউন সেলগুলো যদি অতিরিক্ত খাবার থেকে যায়, তো সেটার জন্যই তো সেটাকে তারা তো নালিফাই করতে পারে না। তখন এই অতিরিক্ত এনার্জিটা চলে যায় কি বিভিন্ন বিভিন্ন আমাদের যে অনুপযোগী কাজে, অনুপকারী কাজে চলে যায়। সেই জন্য আমরা বলতে চাই যে ওবেসিটিটাকে আমাদের কম রাখতে হবে। বডি আমরা যেটুকু খাবার গ্রহণ করি সেটা যেন পরিমিত হয়, এবং যদি বেশি হয়ে যায় সেটা কোনো না কোনোভাবে আমাদেরকে শরীর ইউটিলাইজ করতে হবে, এক্সারসাইজের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। তা নাহলে আমাদের বডির ইমিউন সিস্টেম, ইমিউন সেলের মধ্যে যেমন ম্যাক্রোফেজ, এই লিম্ফোসাইট, এই সেলগুলি যদি ওভারওয়েট বা অতিরিক্ত খাদ্যের উপর কাজ করে তাহলে তারা সেই আনওয়ান্টেড সেলগুলোর উপর কাজ করতে পারে না। তা আমাদের উচিত হবে আমাদের শরীর স্বাস্থ্যটাকে সঠিক রাখা, প্রয়োজনে একটা নেগেটিভ ব্যালেন্স রাখা। নেগেটিভ ব্যালেন্স রাখা এই জন্যে যে বডিতে যখন নেগেটিভ ব্যালেন্স হবে, যখন ওভারঅল ক্যালোরি কম থাকবে, আর বিশেষ করে ক্যান্সার সেল কিন্তু বিশেষ করে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বা সুগারের মধ্যে বেশি গ্রো করে। আমরা বললেই থাকি যে মোস্ট অফ দ্য ক্যান্সার সেল লাইভ অন দি গ্লুকোজ অর সুগার। সুতরাং আমরা যেই ফর্মেই খাবার খাই, এক সময় সেইটা অতিরিক্ত খাবারটা গ্লুকোজ ফর্মে চলে যায়, ফ্যাট ফর্মে চলে যায়। তো আমরা সেই জন্য আমার পরামর্শ যে আপনারা যতটুকু খাবার খাবেন এটাকে হয় বার্ন করে ফেলবেন অথবা একটু কম খাবেন, যাতে নেগেটিভ ব্যালেন্স থাকলে পরে শরীরটা এই অটোফেজির মাধ্যমে, অটোফেজি একটা থিওরি যেহেতু আপনি যেমন ডাক্তার, আপনি নিশ্চয়ই জানেন যে 2016 সালে জাপানের একজন সায়েন্টিস্ট অটোফেজির জন্য উনি নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মানে দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক্যালি কিন্তু ফাস্টিং ইজ ইম্পর্টেন্ট, হেল্পফুল ফর দ্য হেলথ। সুতরাং আমি এই আমাকে সামনে রেখে বলতে চাচ্ছি যে রোজা রাখাটা শুধু মুসলমানদের জন্য না, সমস্ত ধর্মের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত খাবার না খাওয়া এবং ফাস্টিং যদি 8 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা কেউ থাকে, তাহলে যদি যখন ওই অতিরিক্ত খাবারটা যে থেকে যায় বা বডি যখন ক্ষুধার্ত থাকে, তখন তারা আনওয়ান্টেড সেলস যেমন ক্যান্সার সেলস, যেমন আনটুয়ার্ড সেলস, টক্সিন, এগুলোকে তারা এনগালভ করে ফেলে এবং ডিস্ট্রয় করে ফেলে। সুতরাং আমাদের পরিমিত খাবার খেতে হবে
যাতে অটোফেজি সিস্টেমটা সবসময় বডিতে কাজ করতে বডিতে পারে। কাজ করতে থাকে। জি স্যার, আপনার কাছ থেকে আমরা এই যে ক্যান্সার হওয়ার মূল কারণগুলো খুব সুন্দর করে শুনলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু দর্শক, জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার অঙ্ক কেয়ারের সৌজন্যে এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারিত আয়োজন স্বাস্থ্য যত্নের এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। বিরতির পর ফিরে এলাম জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার অঙ্ক কেয়ারের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আমাদের আজকের আয়োজন স্বাস্থ্য যত্ন অনুষ্ঠানে কথা বলছিলাম বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়টি নিয়ে। চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। স্যার, বাংলাদেশে এই যে ক্যান্সার অবস্থার কথা আপনি মাত্র বললেন যে অনেক বেড়ে গিয়েছে এবং আপনি কারণগুলো আমাদেরকে বিস্তারিতভাবে খুব সুন্দর করে বললেন। তো স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের আজকের যে বিষয়টা, আসলে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার এখন বর্তমান অবস্থাটা কেমন? কেন আমাদের রোগীরা এত বহির্মুখী, মানে কেন তারা এত দেশের বাইরে গিয়ে চিকিৎসার ব্যাপারে তারা খুব বেশি এ ব্যাপারে অনেক বেশি সচেতন থাকেন, কেন এটা? আপনাকে অনেক ধন্যবাদ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি আমি এই প্রশ্নটার উত্তর যদি আমি সঠিকভাবে দিতে পারি, আমি চেষ্টা করব। দিতে পারলে আমাদের দেশবাসী সবাই উপকৃত হবে। তো আপনি প্রথমেই বলেছেন যদি হয় ক্যান্সার তার নাই কোনো আনসার। এটা একসময় একটা প্রভাব ছিল জি। এবং এটা সত্য যে এখন অনেক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তবে এটা বেশি আবিষ্কৃত যে সমস্ত দেশগুলো এফোর্ড করতে পারে বেশি, যেমন উন্নত দেশে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে বলি, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশে কিন্তু ওদের অর্থনৈতিক কারণে তাদের এই সমস্ত ব্যবস্থা এগুলো কিন্তু আছে। তবে হ্যাঁ, একসময় কিন্তু ছিল না এবং এখন সব ব্যবস্থাগুলো আছে। তো আমি যদি একটু কী কী ব্যবস্থা একটু তার বলার চেষ্টা করি, যেমন তার মধ্যে আমরা প্রথমেই বলি যে ক্যান্সারের রোগ নির্ণয় করা, কিভাবে রোগ নির্ণয় করতে হয়। তা আমরা আসলে ক্যান্সার সাধারণত বিভিন্ন অর্গানে হতে পারে এবং এমন কোনো শরীরের অর্গান নাই যেখানে ক্যান্সার হয় না। ক্যান্সার ব্রেনে হতে পারে, ক্যান্সার স্টমাকে হতে পারে, ক্যান্সার চেস্টে হতে পারে, ক্যান্সার লাংসে হতে পারে, লাংস চেস্ট ওয়ালে হতে পারে, ক্যান্সার কোলনে হতে পারে, সব জায়গায় ক্যান্সার হতে পারে। তবে এই নির্ণয় পদ্ধতিটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে আমাদের এখন মোটামুটিভাবে নির্ণয় পদ্ধতিগুলো সবই কিছু না হলেও আছে। তবে আমি বলবো যে আমার দৃষ্টিতে এখনও যেই ফ্যাসিলিটিগুলো আসা উচিত ছিল, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-71-এ, আজকে প্রায় 26 বছর 24 বছর হয়ে গেল। তো সেই তুলনায় কিন্তু আমি আছে, আমাদের ব্যবস্থা সবই আছে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু এখনও নাগালের মধ্যে আসে নাই। তো আমি বলবো যে এটা ক্যান্সার ইজ এ হাইলি নেগলেক্টেড সাবজেক্ট। ক্যান্সার রোগীদের চিকিৎসা খুবই অপ্রতুল আমাদের দেশে এবং এই রোগীগুলা যেভাবে কষ্ট পেয়ে মারা যায়, এটার জন্য কিন্তু আমার মনে হয় আমাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে। আমি বলতে চাই যে বিশেষ করে এই দেশ জন্মের পর থেকেই যারা এই ক্যান্সারের সংযুক্ত ছিলেন, আমিও তাদের মধ্যে একজন, আমাদেরই কোনো না কোনোভাবে এখানে রোল আছে। যেমন ধরুন, এই রোগ নির্ণয়ের জন্য আমাদের কিছু আমি দু একটা নাম বলি। যেমন মনে করুন, প্রথমেই যদি আমার একটা লাম বা টিউমার হয়, এটা কোথায় যেতে হবে আমরা সেটাই অনেক সময় জানি না, বা সেই ধরনের প্রচার নাই, প্রসার নাই এবং সেরকম সংখ্যাও নাই, ওরকম অ্যাওয়ারনেসও অতটা নেই। যেমন ক্যান্সার বা টিউমার তো আমরা বললে বুঝি যে কোনো একটা মানে একটা চাকা বা একটা লাম। তো টিউমারটা বা সবসময় যে ক্যান্সার হয় তা না, এটা দুই রকম টিউমার হতে পারে, বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট। যেটা ম্যালিগনেন্ট টিউমার সেটাকেই বলা হয় ক্যান্সার। এই ক্যান্সার সব জায়গায় হতে পারে। তবে আমি ইনভেস্টিগেশন বা নির্ণয় পদ্ধতির আগেই বলবো, আমি বিশেষ করে আপনার মাধ্যমে আমাদের শ্রোতা দর্শকদের বলবো, আপনারা অবশ্যই প্লিজ কোনো না কোনো ক্যান্সার স্পেশালিস্টের পরামর্শ নেবেন, ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। মানে আমরা যদি টিউমার হলেই যদি আমি মনে করি সার্জারিতে যাব, তা কিন্তু নয়।
যে কোনো ক্যান্সার হয়েই যেন আমি যে একজন যে কোনো স্পেশালিস্ট যাবো তা কিন্তু নয়। তবে যেহেতু আমাদের দেশে ক্যান্সার স্পেশালিস্ট বা ক্যান্সার চিকিৎসার সাথে জড়িত ডাক্তার এবং স্টাফদের সংখ্যা কম, তারপরেও আমাদের কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ আছে। আমি জি। তাদেরকে কিছু ভাগ করে বলি, যেমন তার মধ্যে আছে আপনার মেডিকেল অঙ্কোলজিস্ট, জি স্যার। রেডিয়েশন অঙ্কোলজিস্ট, হেমাটো অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। জি। কিন্তু আমরা যদি এই ধরনের ক্যান্সারের সম্বন্ধে ট্রেনিং না থাকে, এরকম কারো কাছে যাই, সেই জি। রোগী কিন্তু সঠিক এটা পাবে না। স্যার, আপনি এ ব্যাপারে কি মনে করেন যে ক্যান্সারের যে স্ক্রিনিং যে আছে ব্যবস্থাটা, এক্ষেত্রে কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিনা, এবং বাংলাদেশি স্ক্রিনিং এর ব্যাপারটা কি কতটুকু চালু হয়েছে? ধন্যবাদ। আমি আসলে বলবো স্ক্রিনিং তো অবশ্যই প্রয়োজন আছে, বিশেষ করে যেই ক্যান্সারগুলো স্ক্রিনিং খুব সহজ, সেগুলো আমাদের দেশের কিছু কিছু সেন্টারে শুরু হয়েছে। জি। যেমন মনে করেন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এই দুটো জিনিস কিন্তু সহজেই স্ক্রিনিং করা যায়, খুব বেশি খরচ হয় না। জি। এটা আপনিও জানেন। ফর এক্সাম্পল ব্রেস্টের বেলা আমরা বলি সেল ব্রেস্ট এক্সামিনেশন প্রসেস, জি। তারপরে আমরা সন্দেহ হলে আমরা পরবর্তী আল্ট্রাসাউন্ড বা মেমোগ্রাম করতে পারি। সার্ভাইকাল ক্যান্সার আমরা সার্ভাইকাল স্মিয়ার, পেপ স্মিয়ার, ভায়ার টেস্ট আমরা ইজিলি করতে পারি, এগুলোর মাধ্যমে স্ক্রিনিং করতে পারি। তবে আমি আমার অরিজিনাল প্রশ্নে আবার চলে আসি যে আমাদের রোগ নির্ণয় পদ্ধতিগুলো। আমার রোগ নির্ণয় পদ্ধতির জন্য আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের খুব রোল আছে। তাতে যেমন মানে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, বোন স্ক্যান ইত্যাদি আমাদের কিন্তু পর্যাপ্ত সব জায়গায় নাই। শুধুমাত্র ঢাকা শহর বা ক্যাপিটালের ব্যতীত বাইরে কিন্তু অন্যান্য বিভাগীয় শহর বা জেলা শহর তো প্রশ্নই আসে না, ওই ফ্যাসিলিটিগুলো নাই। জি। সুতরাং তাহলে রোগীরা কীভাবে এই শুধু তাই নয়, আমাদের যে রেডিওলজিস্ট যে রিপোর্ট যারা করেন তারাও অনেকেই ক্যান্সারের রিপোর্টিং কীভাবে সেভাবে করতে পারেন না, যার জন্য আমাদের স্টেজিংটা কিন্তু ওখানে একটা হয়ে যাওয়া উচিত, জি। এবং সেটা ওনারা আমাদের গাইড আমরা সঠিক পাই না। তো শুধু আমাদের এই যে এই নির্ণয় পদ্ধতির মধ্যে আরও আমি যদি বলি, যেমন বিভিন্ন রকম বায়োপসি, এফএনএসি, কোর বায়োপসি, এক্সিশন বায়োপসি, এই বায়োপসি করার পরে যে আরও হিস্টোপ্যাথোলজির পরে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, মলিকুলার টেস্টগুলো, সেইগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত নাই, এবং আছে বেশ কিছু অল্প জায়গায়। আমরা যদি কম্প্রিহেন্সিভ ক্যান্সারের সেন্টারের কথা বলি, অল্প কটা জায়গা আছে। ঢাকা মহাখালী একটা ক্যান্সার হাসপাতাল আছে, তা কিছুটা আমরা বলতে পারি এটা একটা কম্প্রিহেন্সিভ টাইপ ক্যান্সার সেন্টার। আমি ঢাকা সিএমজের কথা বলতে পারি, এবং এবারকার হাসপাতাল বা আরও কয়েকটা সেন্টারের কথা বলতে পারি। কিন্তু আমাদের এখনও অপ্রতুল আছে, অপর্যাপ্ত আছে। আমাদের এই সংখ্যাগুলো অনেক বাড়াইতে হবে। এটা গেল নির্ণয়ের ব্যাপারে কথা আমি কিছু বললাম। তারপর আমি বিভিন্ন অঙ্কোলজির কথা বললাম। আমাদের রেডিওথেরাপি মেশিন, এটা তো মেশিনের অবস্থা তো খুবই খারাপ। জি স্যার। আমাদের দেশে আপনি নিশ্চয়ই জানেন, বা অনেক হয়তো এখন হয়তো অনেকেই জানে, আমাদের দেশে রেডিওথেরাপি মেশিনের এখন প্রয়োজন 200 এসব অভাবের কারণে কি আমাদের রোগীরা বেশি বহির্মুখী হচ্ছে আমরা বলতে পারছি? অবশ্যই আমাদের এখনো রেডিওথেরাপি মেশিনের অত্যন্ত অভাব, পেট স্ক্যানের অত্যন্ত অভাব, মলিকুলার ফ্যাসিলিটির অনেক অভাব, এবং এই সার্জিক্যাল অঙ্কোলজি সার্জারির অনেক অভাব, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অনেক অভাব। আপনার লিউকেমিয়ার পেশেন্টগুলা, মাল্টিপল পেশেন্টগুলার ফাইনাল ট্রিটমেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ট্রান্সপ্লান্ট হয় মাত্র আমাদের বাংলাদেশে দুইটা জায়গায়, একটা হলো ঢাকা সিএমএইচ, একটা এবারকার হাসপাতাল। বাট একসময় ঢাকা মেডিকেল হতো, এখন আর হয় না। এই পেশেন্টগুলো কোথায় যাবে? এবং শুধু তাই না, ডাক্তারের স্বল্পতা, এবং যে যাও কিছু আছে, ডাক্তারের কাছে গেলেই পেশেন্টদের যে একটা শান্তি পাওয়া দরকার কথার মাধ্যমে, সেই জিনিসটা আমার পাই বলে আমার মনে হয় না। বেশি বহির দিকে এই জন্য এবং নানাবিধ সমস্ত কারণেই আমি বলবো অত্যন্ত নেগলেক্টেড, এবং অল সেক্টরস, ডায়াগনস্টিক সেক্টরস, অঙ্কোলজি সেক্টরস এবং ট্রিটমেন্ট সেক্টর, সব দিকে আমাদের অনেক অপ্রতুলতা আছে, যদিও আছে খুবই স্বল্পতা। আসলে স্যার, ক্যান্সার নিয়ে আসলে আমরা কথা বলতে শুরু করলে কথা বলে শেষ হবে না, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। জি শুধু দর্শক, আজ আমরা কথা বললাম বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।